কোটার পর্যায়ে নেই, এটা আমরা খুব ভালোভাবে বুঝি। এটা রীতিমতো সরকার বিরোধী একটা আন্দোলনে পরিণত হয়েছে। এটা শুধু কোনো রাজনৈতিক দল অর্গানাইজ করেছে তা না, দীর্ঘদিন দুর্নীতি, দুঃশাসন, অপশাসনে ভুক্তভোগী মানুষ মাঠে নেমে এসছে তাদের মতো করে। জামায়াত দেখেছে চলে এসছে, তার প্রয়োজনে চলে এসছে, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু এই যে কোটার যে আন্দোলন হলো সেটা নিয়েও ক্রমাগত একটা মিথ্যাচার সরকারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। আজই চোখে পড়ল তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও একই মিথ্যাচার। এবং আমি সোফার এই সময়ের মধ্যে সরকারের যত লোকজন আছে তাদেরকেও আমি দেখেছি, তারা সেই একই মিথ্যে কথা ক্রমাগত বলে যাচ্ছেন। টকশোতে যাওয়া বন্ধ হওয়ার আগে টিভিতে ওই কথাগুলো বলেছি, কিন্তু আমার মনে হয় খুব প্রাসঙ্গিক হয়তো অনেকের কাছে মনে হবে না, কারণ এখন আর এসব কোটা টোটায় নেই। তারপরে এই মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলা দরকার। মিথ্যাচারটা হচ্ছে সরকার দাবি করে স্টুডেন্টরা যে কোটা বাতিল বা সংস্কার যেটাই চেয়েছে সরকারও ঠিক তাদের মতো করে চিন্তা করে। এটা যুক্তি হিসেবে যেটা দেওয়া হয়, যেন আরাফাত তো আজ আল জাজিরাকে একই কথা বলেছেন, বাংলাদেশকে না চিনলে, ডিটেল খবর না রাখলে মনে হবে তাই তো, ব্যাপারটা তো এরকমই। আওয়ামী লীগের মুখোশ পরা সুশীলরা, ভেতরে আওয়ামী লীগ বাইরে সুশীলের মুখোশ পরা, এরাও একই কথা বলছেন। বিষয়টা হচ্ছে হাইকোর্ট যখন সরকারের 2018 সালের পরিপত্র বাতিল করে রায় দিল, তখন সরকার এটার বিরুদ্ধে আপিল করেছে। তার মানেটা হচ্ছে সরকার চাইছে বাতিলের রায়টা বাতিল হোক। তার মানে হচ্ছে আপনি চাইছেন 2018 সালের পরিপত্রটা পুনর্বহাল হোক। এই ভিত্তিতে সরকার বলার চেষ্টা করছে, হ্যাঁ আমরা তো 18 সালের পরিপত্র চেয়েছি, 18 সালের পরিপত্রে সবকটা বাতিল ছিল, তার মানে টেকনিক্যালি সরকার সবকটা বাতিল চেয়েছে, এই ইমেজটা আনার চেষ্টা করছে। এবং তখন তারা বলছে তাহলে ছাত্রদের সাথে তো আমরা একই কথা বলছি, তারা কেন আন্দোলন করছে, কিসের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ধরনের কথাবার্তা তারা বলার চেষ্টা করছে। এই দেশে যেসব ছাত্ররা আছে তাদের বয়স কম, কোনো সন্দেহ নাই, তারা ভীষণ তরুণ, কিন্তু তারা একেবারে শিশু না। তারা বুঝতে পারে, এই সমাজটা দেখেছে, বড় হয়েছে, এবং এরকম একটা মুনাফেক সরকারকে দেখে তারা বড় হয়েছে। এটা মুনাফেক সরকার। কেন বলছি, আমি একটু খেয়াল করি। আপনি আপিল করছেন, এদিকে বিভিন্ন পর্যায় থেকে তো বলাই হয়েছে, প্রধানমন্ত্রী কি বলছেন, জুলাই 14 উনি চীন থেকে ফিরে আসার পর একটা সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলন উনি বলছেন একবার তারা আন্দোলনে না আওয়ামী লীগ অফিস আক্রমণ করে, মানুষের উপর আঘাত ইত্যাদি করতে শুরু করলো, জ্ঞানী গুণীরাও ঘরে বসে অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিল। এসব দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। তখন এক পর্যায়ে আমি বললাম ঠিক আছে, কোটা বাদই দিলাম। সেটার উদ্দেশ্য ছিল কোটা বাদ দিলে কি হয় তা দেখা। খেয়াল করি, উনি বিরক্ত হয়েছেন এটা নিয়ে কথা বলেছি। অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেবে, সেটা শপথ ভঙ্গের শামিল, কিন্তু উনি বাদ এটা প্রয়োজন নেই বলে দিচ্ছেন না, উনি এটা পরীক্ষামূলক ভাবে উনি কোটা বাতিল করছেন, কি হয়। এখন বলছে এখন কি অবস্থা হয়েছে, বেশি যাওয়া লাগবে না, সর্বশেষ বিসিএস এ ফরেন সার্ভিসে 2 জন মেয়ে নিয়োগ পেয়েছে, পুলিশে 4 জন, কোটা বাতিলে মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিছু করার নেই। আচ্ছা, তারপর বলছেন সেই সময় যারা আন্দোলন করছিল সেখানে নারীও ছিল, যারা বলেছিল নারী কোটা চায় না, মেধা দিয়ে চাকরি করবো, সে কি চাকরি পেয়েছে? সে কি বিসিএস পরীক্ষা দিয়েছে? বিসিএস এর প্রিলিমিনারিতে পাশ করেছে? যদি বড় বড় কথাগুলো না বলতো তাহলে তারা কোথাও না কোথাও চাকরি করত। তিনি বলেন দেশের সব এলাকা সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায় আছে, এইসব মানুষের কি কোনো অধিকার থাকবে না? কোটা বন্ধ করার পরে হিসাবটা নেন, 23 জেলার একটা লোকও পুলিশের প্রশাসনে বা কোথাও চাকরি পায়নি। 42 বিসিএস এ বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে। কোটার পক্ষে, নারী কোটা, জেলা কোটা, এগুলোর পক্ষে প্রধানমন্ত্রী কথা বলছেন। বঙ্গবন্ধু নারীদের জন্য 10 ও মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা রেখে বলেছেন এই তালিকায় যদি না থাকে তাহলে অন্যদের নিয়োগ দেওয়া হবে। সো 14 তারিখও প্রধানমন্ত্রী বসে কোটার পক্ষে ন্যারেটিভ দিচ্ছেন, উনি ওনার যুক্তি তুলে ধরছেন। শুধু তাই না, আমি যদি একজন কোটা আন্দোলনকারী হতাম, আমি দেখতাম প্রধানমন্ত্রী বলছেন 18 সালে উনি বিরক্ত হয়ে একটা পরিপত্র দিয়েছেন এবং সেটাকে উনি লজিক্যাল মনে করেন নাই বলে উনি এটা দিয়েছিলেন আসলে কি হয় দেখার জন্য, এবং উনি দেখছেন এখন নারীরা আসছে না, বিভিন্ন জেলা স্থান পাচ্ছে না। তো তার মানে সিরিয়াসলি এক্সিস্টিং সব কোটার পক্ষে যখন প্রধানমন্ত্রী যুক্তি দেন একটা সংবাদ সম্মেলনে বসে, এছাড়া যেই কথাগুলো নিয়ে পরে অনেক তুল কালাম হয়ে গেল, তিনি প্রকারান্তরে যারা আন্দোলন করছে তারা রাজাকারের বাচ্চা, কথাগুলো এরকম না, কিন্তু উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলোর ইন্টারপ্রিটেশন নিশ্চিতভাবে ওরকম ভাবে করা যায়। আমি আর ওগুলোতে ঢুকছি না, ওগুলোতে প্রচুর কথাবার্তা হয়েছে। কিন্তু যে সরকার একদিকে আদালতে আপিল করছে 18 পরিপত্র পুনর্বহাল করার জন্য, মানে ফান্ডটা খেয়াল করি আমরা, মানে আপনি 18তে একটা কোটাও ছিল না, মানে এখন যে 7% কোটা রাখা হয়েছে তাও ছিল না,
যদিও স্টুডেন্টরা তখন সংস্কারই চেয়েছিল, সেটা পুনর্বহাল করতে চাইছেন। আবার আপনি এদিকে সব রকম কোটার পক্ষে যুক্তি দিচ্ছেন। অন্যান্য মন্ত্রী নেতারা তো তার কথাবার্তা বলে যাচ্ছিলেনই, তাদের তথাকথিত সুশীলরাও একই রকম ন্যারেটিভ টিভিতে এসে তৈরি করার চেষ্টা করছেন। তো তাহলে আপনি এই কথাগুলো যদি শোনেন, একটা স্টুডেন্ট যিনি আন্দোলন করছেন, রাষ্ট্রের সর্বময় ক্ষমতা যার হাতে, তার এই বক্তব্য শোনার পর তার কি মনে হবে আদৌ এই জিনিসগুলো হবে? আদালত দেখায়, বাঙালিকে হাইকোর্ট আসলে খুব বেশি দেখানোর দরকার নাই। আমরা খুব ভালো মতো বুঝতে পারি আপিল বিভাগও এই যে শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে আগে আগালো। প্রধান বিচারপতি, আপিল না, প্রধান বিচারপতি নিজে চাইতে পারতেন না? উনি তো বাংলাদেশের প্রধান বিচারপতি। উনি বলেছেন অপেক্ষা করতে হবে, কিসের আন্দোলন, আদালতের বিরুদ্ধে কি আন্দোলন, এসব। এবং এই পারসেপশন আমাদের সমাজে আছে, যদি এই পরিস্থিতি তৈরি না হতো তাহলে কোটা মোটা দাগে আগের মতোই থেকে যেত। বাংলাদেশের আইন আদালত, আপিল বিভাগ, হাইকোর্ট কি আছে? বহুবার বলেছি, একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি বলার পরও জনাব ফজলুল তাপসকে আজ পর্যন্ত কিছু করা হয় নাই। মানে ডেকে এরকম বিভৎস একটা কথা একজন মানুষ বলেন, কিছু হয়নি। আমরা বুঝতে পারি এই দেশের আইন আদালত কি আছে না আছে। যাই হোক, একটু হয়তো অপ্রাসঙ্গিক বা দরকার নেই মনে হতে পারে, রিডান্ডেন্ট মনে হতে পারে, তবে ডকুমেন্টেশনটা করে রাখা দরকার। সরকার, এই আপিলটা ছিল সরকারের নাটক। সরকার আসলে কোটা রাখতে চেয়েছিল অনেক বেশি পরিমাণে, শেষ পর্যন্ত আর পেরে ওঠে নাই। ওই নাটকটা শেষ পর্যন্ত তাদেরকে কার্যকর করতে হয়েছে। এখন আমরা খুব ভালো মতো জানি এটা আসলে, এটা আমি নিজেও জানি, নিজেও বুঝি, এটা একটা আসলে একেবারেই সরকারের পলিসি ডিসিশন। এই ডিসিশন এই মুহূর্তে 7% এবং শেষ পর্যন্ত আপিল বিভাগও সেই রায় দিয়েছে, এবং এটা আসলে জেনুইন। আই টকড অ্যাবাউট দ্যাট, আমি কলামও লিখেছি, বলেছি সরকার যে কোনো সুবিধা মতো সময় এটাকে আবার তার পছন্দের, সে যদি কমফোর্টেবল ফিল করে, উই হোপ এই সরকারের কমফোর্টেবল দিন আর আসবে না পতনের আগে, এবং সেই পতনও খুব বেশি দেরি হবে না। কিন্তু কমফোর্টেবল দিন বাই এনি চান্স